হ্যাঁ, তুই ঠিকই দেখেছিস, এই 20টা কোশ্চেনকে যদি তুই করে নিতে পারিস, মাধ্যমিক 2026-এর তাপ চ্যাপ্টার তোর হাতের মুঠোয় চলে আসবে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা যারা যারা অ্যাডভেঞ্চার একাডেমির সাথে প্রথম থেকে যুক্ত আছিস, ফিজিক্যাল সায়েন্সে তাদের সমস্যা নেই নেই মানে নেই, আমি দাবি করে বলতে পারি। সেটা এমসিকিউ হোক, ভিএসএকিউ হোক, এসএকিউ হোক, ইউটিউবের কয়েকটা এলএকিউ বা ধামাকা ব্যাচের এলএকিউ এর ডেডিকেটেড প্রিপারেশন, প্রত্যেকটা জায়গাতেই তুই এখন সেই আপ টু দা মার্কে পৌঁছে গেছিস, যেখান থেকে তুই 95 অ্যাবভ, 96, 97, 99, 100 পর্যন্ত স্কোর করে দেওয়ার যোগ্য হয়ে গেছিস। এই যে ফাইনাল মোমেন্টটা চলছে, এখানটায় তুই আর অত কিছু পড়তে পারবি না। সেই কারণে তোকে একটা রিভিশনের জন্য 20খানা কোয়েশ্চেনের আমি সেট তৈরি করে করে করাচ্ছি, যেটার মধ্যে পর্যায় সারণী অলরেডি তুই করে নিয়েছিস। ওই 20টা কোয়েশ্চেন তুই করে নে, ওয়ান শটটা দেখে নে, পর্যায় সারণীর যে কোনো প্রশ্নকে অ্যাটেম্প করার জন্য তুই রেডি। ঠিক একই রকম ভাবে তাপ চ্যাপ্টার থেকেও আমি আজকে 20টা কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি। আমি এইটুকু কথা দিতে পারি, এই 20খানা কোয়েশ্চেন তুই করে নিলে তুই এই চ্যাপ্টারটার এক্সপার্ট হয়ে যাবি। এবং এইরকম 20খানা কোয়েশ্চেনের সেট সমস্ত চ্যাপ্টারের আসবে, যেগুলো করে নেওয়া মানে, আর আগের প্রিপারেশনস গুলো সব থাকা মানে, তুই বুঝে নে তুই মাধ্যমিকে কি করতে চলেছিস। চল আর বেশি কথা না বলে শুরু করা যাক। আমি প্রথম প্রশ্নটাকেই রেখেছি তাপ পরিবাহিতাঙ্ক। তোরা প্রত্যেকে জানিস আমি আমাদের এই প্রিপারেশন ফেজে তাপ পরিবাহিতাঙ্কটি কতবার করিয়েছি, বাট তাও আমি এটাকে প্রথম রেখেছি কেন? কারণ এই প্রশ্নটা সবচেয়ে বেশিবার টেস্ট পেপার গুলোর মধ্যে দিচ্ছে। তাহলে চল আরেকবার একটুখানি তাপ পরিবাহিতাঙ্কটা করিয়ে দেওয়া যাক। তোরা প্রত্যেকেই নিশ্চয়ই বহুবার দেখেছিস তাপ পরিবাহিতাঙ্কটাকে করানোর জন্য আমি প্রথমেই একটা ঘনক আঁকি। আমি কোনো স্কেল ফেল ইউজ করছি না, কোনো কিছু ইউজ করছি না, আমি আমার হাতেই আঁকছি। সেই কারণে আমার আঁকা নিয়ে কেউ কিছু বলবে না প্লিজ। তোরা জানিস আমি নোবেল প্রাপ্ত আর্টিস্ট নই। চল দেখ, ধর এই একটা ঘনকাকার পরিবাহী আছে। এই ঘনকাকার পরিবাহীটার বেদ আমি ডি ধরে নিই। এই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি এ ধরে নিই। আমি ধরে নিচ্ছি এই যে ঘনকাকার পরিবাহীটা আছে তার এই পৃষ্ঠের উষ্ণতা হচ্ছে θ2 আর ওই পৃষ্ঠের উষ্ণতা হচ্ছে θ1। যেখানে আমি তোকে আরেকটা কথাও মেনশন করে দিচ্ছি যে θ2টা বেশি অ্যাজ কম্পেয়ার টু θ1, মানে এই দিকের পৃষ্ঠটার উষ্ণতা বেশি আর ওই পেছনের পৃষ্ঠটার উষ্ণতা কম। তোরা কি জানিস তাপ কোন দিক থেকে কোন দিকে যায়? উচ্চতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠের দিকে তাপ যায়, একদম পরিষ্কার। তার মানে দাদা তাপ এই বরাবর যাবে, রাইট? এই দিক বরাবর তাপ যাবে। আমি বললাম একদম, মানে এই θ2 অঞ্চল থেকে θ1 অঞ্চলের দিকে তাপ যাবে। কতটা তাপ? কিউ পরিমাণ তাপ যাবে, একদমই পরিষ্কার। আচ্ছা দাদা এই তাপটা কত সময় ধরে যাচ্ছে? আমি বললাম ধরো টি সময় ধরে যাচ্ছে। এবং খেয়াল রাখিস তাপ কিন্তু তলের সাথে লম্বভাবে প্রবাহিত হয়। এখন তোরা প্রত্যেকে জানিস এই যে পরিবাহিত তাপ কিউ, সেটা কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। প্রথমটা হচ্ছে উষ্ণতার পার্থক্য। আজকে তুই চিন্তা কর, এই দিকের পৃষ্ঠতলের উষ্ণতা θ2, ওই দিকের θ1। এই যে উষ্ণতার পার্থক্যটা যত বেশি হবে তত তো প্রবাহিত তাপের পরিমাণটাও বাড়বে রে ভাই। তাহলে কিউ ইজ প্রপোর্শনাল টু θ2 মাইনাস θ1, একদম পরিষ্কার। আচ্ছা যত টাইম আমি অ্যালাউ করব, যত সময় আমি অ্যালাউ করব, যতক্ষণ ধরে তাপটা যাবে তত প্রবাহিত তাপের পরিমাণ বাড়বে, একদমই তাই। আচ্ছা চিন্তা করে দেখ তো, এই যে যতটা চওড়া এই যে বেদ, যতটা এই বেদটা যত কম হবে তাপটা তত ভালো করে তত বেশি করে প্রবাহিত হতে পারবে। এই জন্য তাপ বাড়বে কখন? যখন বেদ কমবে। এই জন্য ব্যস্তানুপাতিক সম্পর্ক একদম পরিষ্কার। একই রকম ভাবে তুই দেখতে পাবি এই কিউ প্রপোর্শনাল টু এ ও লেখা যায়। তাহলে দাদা এই যে চারটে সমীকরণ আমি লিখলাম, এই যে কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন চারটি বিষয়ের উপর নির্ভর করলো, এই চারটেকে যদি আমি যৌগিক ভেদের মাধ্যমে জুড়ে দিই, তাহলে কিউ প্রপোর্শনাল টু এ ইন্টু টি ইন্টু θ2 মাইনাস θ1, তাহলে এ ইন্টু এরকম ভাবে লিখে দে a ইন্টু টি ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু 1/d। আর 1/d মানে হচ্ছে নিচে একটা ডি চলে আসবে। গল্প আশা করছি প্রত্যেকের কাছে শেষ হয়ে গেছে। আমরা যদি এই সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিই তাহলে এখানটা একটা কে ধ্রুবক চলে এলো, কে ইন্টু এ ইন্টু টি ইন্টু θ2 মাইনাস θ1 ডিভাইডেড বাই ডি। আশা করতে পারি প্রত্যেকের কাছে একদম বিষয়টা পরিষ্কার আছে। এই যে ইকুয়েশনটা তোর কাছে আমি এনে দিলাম, এটাই হচ্ছে, এই কেটাই হচ্ছে তোর তাপ পরিবাহিতাঙ্ক। এবার তোকে যদি কেউ বলে দেয় যে তাপ পরিবাহিতাঙ্কের ডেফিনেশন লিখে দেখাও দাদা, তাহলে কি করে লিখবো? তাহলে দেখ ভালো করে, এইখান থেকেই আমরা জাস্ট কি করব, এইটা হচ্ছে তোর পুরো ডেরিভেশন, পুরো ইকুয়েশন তো তৈরি হয়ে গেছে। এবার আমরা এখান থেকে তাপ পরিবাহিতাঙ্কের ডেফিনেশনটাকে লিখবো। তাহলে কে এর ভ্যালুটাকে বার কর। কে এর ভ্যালুটা কি হয়ে যাবে? কিউ ইন্টু ডি। কিউ ইন্টু ডি তলায় কি আসবে বল? এ
θ2 মাইনাস θ1 ইন্টু টি, প্রত্যেকটা টার্ম মানে জানিস। কিউ মানে হচ্ছে প্রবাহিত তাপ, ডি মানে হচ্ছে বেগ, এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, θ2 মাইনাস θ1 মানে হচ্ছে উষ্ণতার পার্থক্য, টি মানে হচ্ছে সময়। এইবার তোরা প্রত্যেকে নিশ্চয়ই জানিস আমরা যখন ফিজিক্যাল সায়েন্সে কোনো একটা জিনিসের ডেফিনেশন লিখি তখন বাকিগুলোকে একক করে দিতে হয় বা এক করে দিতে হয়। যারা আমাদের ওয়ান শটটা দেখে এসছিস তারা এগুলো ভালো করে জানিস, যারা আমাদের ক্লাসেস গুলো রেগুলারলি করিস তারা এগুলো ভালো করে জানিস, যারা প্রথমবার শুনছিস তারা দেখে নে। আমরা এটাকে 1 করলাম, θ2 মাইনাস θ1 টাকে 1 করলাম, টিটাকে 1 করলাম, ডিটাকে 1 করলাম। যদি চারটেকে আমি 1 করি তাহলে কে এর ভ্যালুটা কার সাথে সমান হয়ে গেল? কিউ এর সাথে সমান হয়ে গেল, একদম পরিষ্কার। এবার আমি ডেফিনেশনটাকে লিখবো, খুব ভালো করে মন দিয়ে শুনবে। স্টার্ট। হ্যাঁ, একক বেদ, কারণ ফিজিক্যাল সায়েন্সের ভাষায় এক মানে একক। একক বেদ ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ঘনকাকার পরিবাহীর দুটি বিপরীত তলের মধ্যে একক উষ্ণতার পার্থক্যের জন্য পরিবাহীটির উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠে তলের সাথে লম্বভাবে প্রতি একক সময়ে যে পরিমাণ তাপ প্রবাহিত হয় তাকে সেই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে। কিচ্ছু মিস হওয়ার চান্স নেই, কিচ্ছু ভুল হওয়ার চান্স নেই, কিচ্ছু মনে রাখার চান্স নেই, সব পিওর কনসেপ্ট। আমি কিন্তু একটা ডেফিনেশনও তোকে মনে রাখতে বলছি না, প্রত্যেকটা ডেফিনেশন তুই নিজে বানাতে পারবি। তাহলে কি বলেছি আরেকবার আমি জাস্ট রিভাইজ করে দিই। একক বেদ এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন একটি ঘনকাকার পরিবাহীর দুটি বিপরীত তলের একক উষ্ণতার পার্থক্যের জন্য পরিবাহীটির উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠে তলের সাথে লম্বভাবে প্রতি একক সময় যে পরিমাণ তাপ প্রবাহিত হয় তাকেই সেই কঠিন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে। এর একক মাত্রার জন্য একটা ডেডিকেটেড ভিডিও আমি করে দিয়েছি, যদিও এতদিন ধরে করিয়ে এনেছি। ভৌত বিজ্ঞানের সব একক মাত্রা নিয়ে আমি একটা ভিডিও করে দিয়েছি, সেখান থেকে তুই এর একক মাত্রাটাও দেখে নিতে পারছিস, আশা করতে পারি ক্লিয়ার আছে। নেক্সট কোয়েশ্চেন যেটা বলে দিয়েছে, এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষাতে বহুবার করে আসে এবং শুধুমাত্র এটা এরকম দেয় তা নয়, মাঝে মধ্যে দিয়ে দেয় তামার তাপ পরিবাহিতাঙ্ক 0.92 সিজিএস একক বলতে কি বোঝো, আবার কখনো কখনো তোকে এসআই ভ্যালুটা তুলে দিয়ে দেয়। আলটিমেটলি দেখ, এগুলোর উত্তর যখন লিখবি, যখন এরকম ভাবে ভ্যালু দিয়ে প্রশ্ন করবে তখন জাস্ট এই একক গুলো লিখবি না, এককের জায়গায় তুই 1 দিয়ে দিয়ে লিখবি, মানে তুইও ভ্যালু দিয়ে দিয়ে লিখবি। জাস্ট বিষয়টা দেখে নে, আমি এখানটাতে পুরো এই জিনিসটাকেই কপি অ্যান্ড পেস্ট করছি, ভালো করে শুধু দেখতে থাক। উত্তর লেখা কিন্তু খুব একটা কঠিন নয় যদি তুই প্রপারলি বিষয়গুলোকে শিখতে পারিস। গেল কোথায় রে, তলায় চলে গেছে মনে হয়। হ্যাঁ, এই দেখ, আমি এখানেই দেখাচ্ছি, খুব ভালো করে মন দিয়ে শোন। আমাকে বলেছে তামার তাপ পরিবাহিতাঙ্ক, মানে কে এর ভ্যালুটা আমাকে দিয়ে দিয়েছে। কত দিয়ে দিয়েছে? 386.4 জুল মিটার ইনভার্স কেলভিন ইনভার্স সেকেন্ড ইনভার্স। তার মানে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এটা এসআই তে ভ্যালুটা দিয়ে দিয়েছে, একদম পরিষ্কার। তাহলে আমাকে যদি কে এর ভ্যালুটা এখান থেকে লিখতে বলা হয় তাহলে কে এর ভ্যালুটা তো কিউ এর সাথে সেম হয়, তার মানে এইটা অ্যাকচুয়ালি কিউ এর ভ্যালু দিয়ে দিয়েছে এই কন্ডিশনস গুলোতে। তাহলে আমি লিখবো কি করে? আমি ওখানে কি করে শুরু করতাম? একক বেদ ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তামার তৈরি, এখানে যেহেতু তামা দিয়ে দিয়েছে সেই কারণে তামার তৈরি বলতে হবে, তামার তৈরি ঘনকাকার পরিবাহী। তাহলে ওরকম ভাবেই বলবো। একক বেদের জায়গার মধ্যে কি বলবো? এসআই তে দিয়ে দিয়েছে, তাহলে 1 মিটারের বেদ এবং 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট। বোঝা যাচ্ছে? ভ্যালু দিয়ে প্রশ্ন তো ভ্যালু দিয়ে অ্যান্সার, একক লিখবো না। 1 মিটার বেদ ও 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তামার তৈরি একটি ঘনকাকার পরিবাহীর দুটি বিপরীত তলের উষ্ণতার পার্থক্য 1 কেলভিন হলে পরিবাহীটির উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠে তলের সাথে লম্বভাবে 1 সেকেন্ড সময়ে 386.4 জুল তাপ পরিবাহিত হয়। গল্প শেষ। ইট ইজ দ্য ক্যালি। এগুলো তোমার মধ্যে থাকতে হবে, তুমি সব মুখস্থ করতে পারো না ভাই। তোমাকে উত্তর লেখার টেকনিক গুলো শিখতে হবে, ফিজিক্সটাকে একটু মজা নিতে হবে ভাই। তুই ফিজিক্যাল সায়েন্স থেকে যদি হিস্ট্রির মতো পড়িস তাহলে তো লাভটা কি?
তাহলে কি বললাম? বললাম 1 মিটার বেধ ও 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তামার তৈরি একটি ঘনকাকার পরিবাহীর দুটি বিপরীত তলের মধ্যে 1 কেলভিন উষ্ণতার পার্থক্যের জন্য পরিবাহীটির উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠে তলের সাথে লম্বভাবে 1 সেকেন্ড সময়ে কতটা তাপ যাচ্ছে? নিশ্চয়ই যেটা ভ্যালু দিয়ে দিয়েছে ততটাই তাপ যাচ্ছে, কারণ আমরা জানি K ইকুয়াল টু কিউ হয়। তাহলে 386.4 তাপের একক কি? জুল। তাহলে জুল তাপ পরিবাহিত হয়। গল্প শেষ। এটার মানেই তো তাপ পরিবাহিতাঙ্ক কত বুঝতে হবে ভাই। সিজিএস এর মান কত আছে? যখনই সিজিএস এর মান বের করতে দেবে, তুই এই এসআই এর যে ভ্যালুটা দিয়ে দিয়েছে 386.4 সেটাকে 420 দিয়ে ভাগ করে দিবি। আমরা একটুখানি জাস্ট তোকে করে দেখিয়ে দিতে চাইছি। আমি যদি তোকে 386.4 এই ভ্যালুটা মাথায় রাখ, এটা বহুবার দেয়, 420 দিয়ে যদি ভাগ করে দিই 0.92 আসছে, যেটা তোকে আমি একটু আগে এখানে লিখে দিয়েছিলাম। ঠিক আছে, নেক্সট বলেছে তাপ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহ মাত্রার গাণিতিক রূপ তুলনা করে তাপীয় রোধের রাশিমালা নির্ণয় করো। বহুবার আসছে পরীক্ষাতে, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তোরা প্রত্যেকে জানিস, আমরা যদি এরকম একটা পরিবাহী এরকম একটা রোধ দিয়ে দেখিয়ে দিই, এখানটা ধর এ প্রান্ত দেখালাম, এখানটা ধর বি প্রান্ত দেখালাম, আমি ধর তোকে বললাম এ প্রান্তের বিভব হচ্ছে VA, বি প্রান্তের বিভব হচ্ছে VB, তাহলে এ প্রান্তের বিভব যদি বেশি হয় বি এর থেকে, VB থেকে যদি VA টা বেশি হয়, তাহলে এখান থেকে একটা তড়িৎ যাবে, যে তড়িৎ প্রবাহ মাত্রাটাকে আমি আই বলে দিচ্ছি, এখানটা রোধটাকে আমি আর বলে দিচ্ছি। তোরা তাহলে প্রত্যেকেই নিশ্চয়ই জানিস তড়িতের ক্ষেত্রে VA মাইনাস VB ওহমের সূত্র অনুযায়ী ইকুয়াল টু I ইন্টু আর লেখা যায়, একদম পরিষ্কার। তার মানে দাদা তড়িৎ রোধ বিভব প্রভেদ ডিভাইডেড বাই প্রবাহ মাত্রা করে আমি লিখতে পারি, তাই না? আমি বললাম একদম। এই যে তড়িৎ রোধটা আছে আর এর ভ্যালু, সেটা কি বিভব প্রভেদ বাই প্রবাহ মাত্রা। ঠিক এখানে আমি একই কাজ করব, খুব ভালো করে মন দিয়ে দেখো। এটা আমি যেদিন একক মাত্রার মধ্যে করিয়েছিলাম, অনেকে বলছিলি দাদা আমি ওই লেকচারটা করিনি, তুমি আরেকবার এটা করিয়ে দাও। নে করিয়ে দিচ্ছি। তোরা কি দেখলি একটু আগে? কে ইকুয়াল টু কি বেরিয়ে যাচ্ছে? কিউ, বা আমি প্রথম থেকে পুরো ইকুয়েশনটা লিখে দিচ্ছি, দেখ কিউ ইকুয়াল টু কি বেরিয়ে যাচ্ছে? কে ইন্টু এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি ডিভাইডেড বাই ডি, এটাই বেরোচ্ছে। এবার তুই আমাকে একটা কথা মন দিয়ে বল, হ্যাঁ বিভবের পার্থক্যের জন্য তড়িৎ প্রবাহিত হচ্ছে, উষ্ণতার পার্থক্যের জন্যই নিশ্চয়ই তাপ প্রবাহিত হবে। বলো হ্যাঁ, একদমই তাই। আচ্ছা আরেকটা কথা আমাকে বলে দেখা, তাহলে আমি একটুখানি ইকুয়েশনটাকে এদিক ওদিক করার মাধ্যমে বিষয়টাকে করব। আরেকটা কথা বল, আমি যদি তোকে জিজ্ঞাসা করি এই তড়িৎ প্রবাহ মাত্রাটা অ্যাকচুয়ালি কি, তুই বলবি দাদা তড়িৎ প্রবাহ মাত্রা মানে কতটা আধান প্রবাহিত হচ্ছে একক সময়ে, মানে আধান বাই সময়কে তড়িৎ প্রবাহ মাত্রা বলা হয়ে থাকে। অ্যাকচুয়ালি তো আধান প্রবাহিত হচ্ছে, সেটা কতটা সময় ধরে হচ্ছে, আধান বাই সময় করে দিলেই আমরা পাবো তড়িৎ প্রবাহ মাত্রা। তার মানে আইটা হচ্ছে কিউ বাই টি। তাহলে আমাকে একটা কথা বল, আমাদেরকে যদি এই দুটোকে তুলনা করতে হয়, যদি আমাকে এই তড়িৎ প্রবাহ মাত্রার মতো তাপ প্রবাহ মাত্রা আনতে হয় IH, তাহলে IH টা কি হয়ে যাবে না, যতটা তাপ প্রবাহিত হচ্ছে ওখানে কি ছিল, যতটা আধান প্রবাহিত হচ্ছে, তাহলে এখানে কি হবে, যতটা তাপ প্রবাহিত হচ্ছে একক সময়, মানে সময় দিয়ে ভাগ, এখানেও সময় আছে তো সময় দিয়ে ভাগ, তার মানে কিউ বাই টিটাই হয়ে যাবে আমার তাপ প্রবাহ মাত্রা IH, যেটা এখানে হয়েছে আমার তড়িৎ প্রবাহ মাত্রা I। তাহলে আমি কি করব বল, আমি কিউ এর তলায় প্রথমে টিটাকে আনবো, তাহলে কিউ বাই টি করলাম। এবার ওপরে কি আছে, কে ইন্টু এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান আছে, তলায় কি আছে বল, ডি আছে। এই পর্যন্ত ভালো করে মন দিয়ে দেখবে প্রত্যেকে। কিউ বাই টিটাকে আমি কি লিখতে পারি বল, তাপ প্রবাহ মাত্রা IH, সবকিছু পাশে পাশে ব্র্যাকেটের মধ্যে লিখবে। এখানে ওপরে কি আছে, বিভব প্রভেদ বা বিভবের পার্থক্য, আমাকে তো পুরো এর মতো করে ইকুয়াল করতে হবে এটাকে। তাহলে আমি ওপরে কি লিখবো, যেটার জন্য তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা উপরে লেখা, তো যেটার জন্য তাপ প্রবাহিত হবে শুধুমাত্র সেটাই উপরে লেখা থাকবে। তাহলে থিটা টু মাইনাস থিটা ওয়ান উপরে লেখা আছে। এবার এই কে টা কোথায় নামবে দাদা, এই ডি এর তলায় নামিয়ে দে, তাহলে হয়ে গেল ডি বাই কে এ। কারণ এই কে টাই তো ঘুরে উপরে উঠে থিটা টু মাইনাস থিটা ওয়ানের সাথে গুণ হয়ে যাবে, এটা গুণ আছে এখানে, তাহলে সেটাকে নামাবো কোথায়, ডি এর তলায়। এইবার মন দিয়ে শোন, তাহলে আমি এখান থেকে লিখতে পারি এই পুরো ডি বাই কে রাশিমালাটা ইকুয়াল টু থিটা টু মাইনাস থিটা ওয়ান ডিভাইডেড বাই IH, একদম লিখতে পারি। এবার একটু মন দিয়ে দেখতো, VA মাইনাস VB বিভবের পার্থক্য, থিটা টু মাইনাস থিটা ওয়ান উষ্ণতার পার্থক্য, নিচে তড়িৎ প্রবাহ মাত্রা, নিচে তাপ প্রবাহ মাত্রা, মানে দুটো দিক একবারে ইকুয়াল হয়ে গেছে। তাহলে দাদা ভয়ঙ্কর কাণ্ড, এমন কি, তাহলে এইটা যদি তড়িৎ রোধ হয় তো এটা তাপীয় রোধ হবে। আমি বললাম একদম, তার মানে তাপীয় রোধ
আর এইচ এর রাশিমালাটা হচ্ছে ডি বাই কে, একদমই তাই। এইরকম ভাবেই আমরা তাপীয় রোধের রাশিমালা বার করতে পারি। ক্লিয়ার? নেক্সট, কঠিনের দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন, প্রসারণ গুণাঙ্ক কি? সব একসাথে একেবারে হয়ে যাবে। কিভাবে? দেখ, তোরা প্রত্যেকে জানিস, ধর আমি এরকম একটা কঠিন দণ্ড ধরে নিয়েছি, আমি দণ্ড উচ্চারণ করতে পারি না নাকি সবাই বলে, আমি জানি না কি করে। আর আমি ধর এটা তখন L1 দৈর্ঘ্য আছে, যখন এর টেম্পারেচারটা হচ্ছে T1, আমি এর টেম্পারেচারটাকে বাড়িয়ে দিয়েছি, তাহলে দৈর্ঘ্যটা বেড়ে যাবে। তাহলে এর দৈর্ঘ্যটা ধর বেড়ে হয়ে গেল। কারণ তোরা প্রত্যেকেই জানিস কঠিন পদার্থের ক্ষেত্রে উষ্ণতার বৃদ্ধিতে দৈর্ঘ্য বৃদ্ধি পায়, ক্ষেত্রফলও বৃদ্ধি পায়, আয়তনও বৃদ্ধি পায়। তাহলে আমি এখানে টেম্পারেচারটাকে T1 থেকে বাড়িয়ে T2 করে দিয়েছি, তাহলে দৈর্ঘ্যটা L1 থেকে বেড়ে L2 হয়ে গেছে, তাই তো ভাই? এইবার তুই আমাকে একটা কথা বলতো, এইখান থেকে যদি আমি তোকে বলি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা লিখতে, তুই কি বলবি? দাদা দৈর্ঘ্য ছিল L1, হলো L2, তাহলে দৈর্ঘ্যের প্রসারণ বা দৈর্ঘ্যের বৃদ্ধি কত? L2 মাইনাস L1, বলো হ্যাঁ, কারণ L2টা বেশি। দাদা উষ্ণতা ছিল T1, হলো T2, বাড়লো কত? T2 মাইনাস T1, বলো হ্যাঁ, আমি বললাম একদম। এবং তার জন্যই আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফাটাকে লিখতে পারি দৈর্ঘ্য বেড়েছে কতটা, না দৈর্ঘ্যের বৃদ্ধি কতটা, না L2 মাইনাস L1। আগে 5 ছিল, এখন 7 হয়েছে, বাড়লো কত? 7 মাইনাস 5, তো 7 মাইনাস 5 লিখেছি, ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য যেটা ছিল মানে L1 ইন্টু উষ্ণতা যতটা বেড়েছে, উষ্ণতা ছিল T1, হলো T2, তো বাড়লো কতটা? T2 মাইনাস T1, বলো হ্যাঁ। এটাকেই আমরা বলে থাকি পুরো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। এবার তুই আমাকে প্রশ্ন করতে পারিস, দাদা এই রাশিমালাটা এলো কি করে? অ্যাকচুয়ালি বলা হয় যে এই যে দৈর্ঘ্যের যে প্রসারণটা ঘটেছে, এই যে L2 মাইনাস L1টা, সেটা প্রাথমিক দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক হয় যখন উষ্ণতার পার্থক্যটা ধ্রুবক থাকে। আর এই L2 মাইনাস L1, এটা যদিও খুব একটা দেয় না, সেটা উষ্ণতার পার্থক্যের সাথে সমানুপাতিক হয় যখন প্রাথমিক দৈর্ঘ্যটা ধ্রুবক থাকে। এই যে দুটো আমি তোকে সমীকরণ লিখে দিলাম, এই দুটোকে যৌগিক ভেদের মাধ্যমে যদি তুই যুক্ত করিস, তাহলে লেখা যায় L2 মাইনাস L1 প্রপোর্শনাল টু L1 ইন্টু T2 মাইনাস T1। বড্ড একদম পরিষ্কার ইকুয়েশন, তুই বুঝতে পারছিস, এখন তোর জন্য খুব সহজ। তাহলে L2 মাইনাস L1 সমানুপাতিক চিহ্নটা তুললে একটা ধ্রুবক আসে, ধ্রুবকটাকে আমরা আলফা লিখি, যেটাকে উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। L1 ইন্টু T2 মাইনাস T1, এইটার মাধ্যমে তুই আলফার ভ্যালুটা বার করে দেখ, L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 T2 মাইনাস T1 বেরোবে। একদম পরিষ্কার, একদম পরিষ্কার, খতম। এই ইকুয়েশনটা দিয়ে অনেক সময় পরীক্ষাতে অঙ্কও দিয়ে থাকে। ডান ভাই, এইবার একটুখানি মন দিয়ে শোন, এটা ডেফিনেশনটা তুই লিখবি কি করে। তোদেরকে আমি আগেও শিখিয়েছি, এখনো শেখাচ্ছি, ডেফিনেশন লেখার সময় তলার গুলোকে 1 করে দাও। তাহলে আমি এখানে L1টাকে 1 করব, এখানে আমি T2 মাইনাস T1টাকে 1 করে দেব, গল্প শেষ হয়ে যাবে। তাহলে দাদা লিখবো কি করে? না কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য, প্রতি একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য, বলে দুটো 1 হয়ে গেল, তাহলে আলফার ভ্যালুটা কি হয়ে গেল? L2 মাইনাস L1 হয়ে গেল। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ ঘটে, তাকেই সেই কঠিন পদার্থের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। শেষ, একদম পাতি ডেফিনেশন। আর এই সবকটার একক কি হয়? ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা কেলভিন ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, তাই তো হয়। আর সবকটার মাত্রাই তো হয় থিটা ইনভার্স, এগুলো সব দেখিয়ে দিয়েছিলাম। কি করে হয় না হয় সব একক মাত্রার ভিডিওর মধ্যে শিখিয়ে দিয়েছি। শুধু এইটাকে একটুখানি মন দিয়ে শোন, আমি জাস্ট লিখে দিচ্ছি ডেফিনেশনটাকে। এই একটা ডেফিনেশন পড়লে তুই সব পেরে যাবি। কিভাবে দিচ্ছি দেখ, কোনো কঠিন পদার্থের প্রতি একক ব্যাস একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ ড্যাশ প্রসারণ ঘটে, তাকে সেই কঠিন পদার্থের উপাদানের ড্যাশ প্রসারণ গুণাঙ্ক বলে। এবার তুই কি করবি? তোকে যদি আজকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক না দিয়ে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দিত, তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা ইকুয়াল টু অন্তিম ক্ষেত্রফল মাইনাস প্রাথমিক ক্ষেত্রফল বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু উষ্ণতার পার্থক্য। সবাই ওয়ান শটের মধ্যে দেখে নিয়েছিস। গামা আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? অন্তিম আয়তন মাইনাস প্রাথমিক আয়তন বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতার পার্থক্য বা উষ্ণতার বৃদ্ধি।
এই প্রত্যেকটা ডেফিনেশন তুই লিখবি কি করে? কোনো কঠিন পদার্থের ধর ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক লিখছি, কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ ক্ষেত্রফল প্রসারণ ঘটে তাকে সেই কঠিন পদার্থের উপাদানের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বলে। গল্প শেষ। আয়তন হলো আয়তন বসাবি, প্রত্যেকটা একবারে শেষ। চলো দেখাও যে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তার প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। তুই মাত্রা বিশ্লেষণ করে দেখিয়ে দিবি। আলফার মাত্রা কি হবে না L2 মাইনাস L1 এর মাত্রা ডিভাইডেড বাই L1 এর মাত্রা T2 মাইনাস T1 এর মাত্রা, তাই তো রে ভাই? আচ্ছা বলতো আমাকে, দৈর্ঘ্যের বৃদ্ধি, ধর কোন একটা দৈর্ঘ্য ছিল 5 সেন্টিমিটার, হলো 7 সেন্টিমিটার, বাড়লো কত 2 সেন্টিমিটার, মানে দৈর্ঘ্যের একক যা দৈর্ঘ্যের বৃদ্ধির এককও তাই। তাহলে দৈর্ঘ্যের মাত্রা যা দৈর্ঘ্যের বৃদ্ধির মাত্রাও তাই। তাহলে দৈর্ঘ্যের মাত্রা কি বা দৈর্ঘ্য বৃদ্ধির মাত্রা কি? L, বড় হাতের L। প্রাথমিক দৈর্ঘ্যেরও বড় হাতের L। টেম্পারেচারের মাত্রা যা টেম্পারেচার বৃদ্ধির মাত্রা তাই, কত? থিটা। এল এল কেটে গেল, তাহলে মাত্রাটা এলো কত? থিটা ইনভার্স। মাত্রা বিশ্লেষণের মাধ্যমে আমরা কি দেখছি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানটা কেবলমাত্র উষ্ণতার বৃদ্ধির উপরে নির্ভর করে, প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। কমপ্লিট। নেক্সট। আচ্ছা একটুখানি আমি দেখবো রেকর্ডটা হচ্ছে কিনা। ওকে, রেকর্ড 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 পারফেক্ট হচ্ছে ভাই, রেকর্ড পারফেক্ট হচ্ছে। এবার কোশ্চেন দিয়ে দিয়েছে কি, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝায়? সেম প্রসেস, ভ্যালু দিয়ে প্রশ্ন। তাহলে আমরা একক বলবো না, আমরা ভ্যালু দিয়ে অ্যান্সার দেবো। তাহলে তোকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়েছে তো আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 T2 মাইনাস T1। তুই কি করতিস? তুই L1 টাকে 1 করতিস, T2 মাইনাস T1 টাকে 1 করতিস, তাহলেই আলফা ইকুয়াল টু বেরিয়ে যেত L2 মাইনাস L1। বলো হ্যাঁ। তুই কি লিখবি? তামার একটি দণ্ডের, বা এরকম ভাবে শুরু করবি, যেহেতু এটা সিজিএস দিয়ে দিয়েছে ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে লিখবো 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোন একটি তামার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে, দুটোই দেখ 1 করে দিলাম, 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোন একটি তামার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে তার দৈর্ঘ্যের বৃদ্ধি কতটা ঘটে না, যেটা তার ভ্যালু দিয়ে দিয়েছে, তাহলে তার দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে 17 × 10⁻⁶ সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্যের বৃদ্ধি অত বসে গেল, নিচেগুলো 1 বসে গেল, ইউনিট ইউনিট সব কেটে গেল, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তুই পেয়ে গেলি, গল্প শেষ। এই মান কেলভিন স্কেলে একই থাকে, কারণ সেলসিয়াস স্কেলের এক ঘর কেলভিন স্কেলের এক ঘরের সাথে সমান। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক এটাই হয়তো রে ভাই, আলফা এফ ইকুয়াল টু 5/9 অফ আলফা সি। তোকে যদি আলফা সি দিয়ে দেয় তুই আলফা এফ বার করতে পারবি। আর কি লেখা যায়? আলফা সি ইকুয়াল টু আলফা কে লেখা যায়, প্রত্যেকে জানি সেগুলো। নেক্সট প্রশ্ন, দ্বিধাতব পাত কি? দুটো সমান দৈর্ঘ্যের পাত রিভেট দিয়ে জয়েন করে যে দুখানা পাত বিশিষ্ট সিস্টেম তৈরি করা হয়, দ্বিধাতব পাত বলে। ফায়ার অ্যালার্মে কাজে লাগে, থার্মোস্ট্যাট যন্ত্রের মধ্যে কাজে লাগে, তারপর ইলেকট্রিক ইস্ত্রিতে কাজে লাগে। তোরা এগুলো সব জানিস, রেফ্রিজারেটরের মধ্যে কাজে লাগে, রেফ্রিজারেটরের মধ্যে থার্মোস্ট্যাটের ব্যাপার স্যাপার সব তুই জানিস এগুলো। আচ্ছা এর ব্যবহার হয়ে গেল। আচ্ছা এই যে প্রশ্নটা দিয়েছে এটা দেখে মনে হচ্ছে খুব বড় প্রশ্ন, অ্যাকচুয়ালি কিছু নেই। তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও। তরলের আয়তন প্রসারণ কি হবে? তরল ধাতুর প্রসারণ। কোথায় ঘটে? নিচে কমেন্ট করে লেখো। একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল T1 কেলভিন উষ্ণতা A1, T2 কেলভিন উষ্ণতা A2, কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কে গাণিতিক রূপে, এটা প্রশ্ন হলো, একটু আগে তো করে দিলাম। A2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1 T2 মাইনাস T1, গল্প শেষ। নেক্সট, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, গাণিতিক রাশিমালা লেখো। এটাও দেখবি আমি আমার ওয়ান শটের মধ্যে করে দিয়েছিলাম, আমি জাস্ট খুব কুইকলি বিষয়গুলোকে একটু মনে করিয়ে দিচ্ছি। ধরো এই ধরনের একটা পাত্র তুমি নিয়েছিলে, আমি কি করছি, এই পাত্রটাকে আবার এখানটায় আঁকছি, একটু জাস্ট বড় করলাম পাত্রটাকে, তাই তো? যেটা তুই দেখে কিছুটা হলেও বুঝতে পারছিস, বাট অ্যাকচুয়ালি তুই বিষয়টাকে বুঝতে পারিস না ইন জেনারেল। অ্যাকচুয়ালি তোকে যে প্রত্যেকটা বিষয় আমি শেখাতে চলেছি না, তুই এই জিনিসগুলোকে জাস্ট ফিল কর, আর কিচ্ছু না। আমি তোকে একবারও বলছি না তুই এটা থেকে মুখস্থ কর এখন বসে বসে। তুই যদি জিনিসগুলোকে শিখে নিতে পারিস তুই এমনি অ্যান্সার করতে পারবি। দেখ কিভাবে। ধর আমি বললাম প্রথমে এই পাত্রটার মধ্যে তোর তরলটা এই পর্যন্ত ছিল, তুই ধর এই পর্যন্ত তরল নিয়েছিস সেই পাত্রটার মধ্যে, তাহলে বল তুই তরলটার লেভেল কতটা? এতটা তরলটার লেভেল, একদম প্রথমে তরলটার লেভেল এতটা। আমি কি করছি, আমি এই পাত্রটাকে তলা থেকে হিট করছি। আমি এই নিলাম বুনসেন বার্নার, নিয়ে আমি করতে শুরু করলাম হিট। আমি যখন হিট করব, প্রথমে হিটটা কার সংস্পর্শে আসবে? পাত্রটার সংস্পর্শে নাকি তরলটার সংস্পর্শে? অবশ্যই দাদা প্রথমে হিটটা পাত্রটার সংস্পর্শে আসবে। তার মানে প্রথমে প্রসারিত হবে কে? প্রথমে পাত্র প্রসারিত হবে। ওই জন্যই দেখ আমি পাত্রটাকে একটু প্রসারিত ওয়েতে দেখিয়ে দিলাম, কিন্তু খেয়াল রাখ এই পাত্রটা যে প্রসারিত হয় সেটা আমরা স্বাভাবিক চোখে পাই না, আর অ্যাকচুয়ালি সেটা প্রসারণ ঘটে।
অ্যাকচুয়ালি প্রসারণটা এতটাই কম ঘটে যে আমরা বিষয়টাকে চোখে দেখতে পারি না, বাট প্রসারণ ঘটে কিন্তু। এবার যখনই কোনো একটা জিনিস প্রসারিত হলো, তুই চিন্তা করে দেখ না, আমি ধর একটা ছোট বাটির মধ্যে যে জলটা রেখেছি, যখনই বাটিটা আমি বড় করে দিলাম, জলটা তলা নেমে যাবে না, লেভেলটা একটু নেমে যাবে না? একদম পরিষ্কার কথা। তার মানে জলটা অ্যাকচুয়ালি এই লেভেলে এখন চলে এসছে। এর ভেতরে যে তরলটা ছিল সেটা আগে যে লেভেলে ছিল সেই লেভেলের থেকে একটু নিচে নেমে এসেছে। বলো হ্যাঁ। এইবার দি হিটিং কন্টিনিউস, হিটিং আমি কন্টিনিউ করতে থেকেছি। কি হবে বল? যদি হিটিংটা কন্টিনিউ করি তাহলে এই যে লেভেলটাতে তরলটা নেমে এসেছিল, আমি দেখ দুখানা লেভেল অলরেডি পেয়ে গেছি, এই একটা লেভেল আর ওপরে একটা যে লেভেলে অ্যাকচুয়ালি তরলটা আগে ছিল। এই যে লেভেলটাতে তরলটা নেমে এসেছিল, এবার এখান থেকে তরলটার কামব্যাক শুরু হবে। সে এবার তাপের প্রভাবে, কারণ এইবারে হিটটা পাত্র থেকে তরলটার ভিতরে ঢুকতে শুরু করবে। আগে শুধুমাত্র পাত্রটা প্রসারিত হয়েছিল, এবারে পাত্র থেকে তাপটা তরলের মধ্যে ঢুকেছে, তরলটা এবার প্রসারিত হবে। তরলটা কামব্যাক করলো কি করে? না, এই যে এই পর্যন্ত সে নেমে গেছিল, পাত্রটার জন্য নেমে গেছিল, নিজে থেকে তো নামেনি, অ্যাকচুয়ালি তো সেখানেই আছে, পাত্রটা বড় হয়েছে বলে একটু নেমে গেছে। এবার সে কামব্যাক করে এই জায়গাটা চলে এলো। নে, তার মানে আমি আরো একটা লেভেল পেয়ে গেলাম। লেভেলটা কোনটা? এইটা। এবার তুই চিন্তা করে দেখ খুব ভালো করে, এবার মন দিয়ে আমার কথাটা শোন। আমি এখানটা অ্যাকচুয়ালি কখানা লেভেল পেলাম? 3খানা লেভেল পেলাম। খেয়াল কর, প্রথমে অ্যাকচুয়ালি তরলটা যে জায়গাটা ছিল সেটা একটা লেভেল, পাত্র প্রসারিত হওয়ার ফলে তরলটা ডাউন হয়ে যাওয়ার ফলে এই একটা লেভেল আমি পেয়েছি। আবার পাত্র মধ্যে দিয়ে যখন তাপটা তরলের মধ্যে গেল, তরলটা প্রসারিত হলো, আমি আরেকটা লেভেল পেলাম। এবার আমাকে একটা কথা মন দিয়ে বল, এই যে প্রসারণটা ঘটেছে, এই যে আমার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে তরলটা আগে এই জায়গাটায় ছিল। আমার মনে কি হচ্ছে দেখ, আমার মনে হচ্ছে তরলটা আগে এই জায়গাটায় ছিল, তরলটা এই জায়গা থেকে এই পর্যন্ত প্রসারিত হয়েছে। আমি তো আমার স্বাভাবিক চোখে এইটুকুই দেখছি যে তরলটা এই জায়গাটায় ছিল, আমি তো পাত্রের প্রসারণটা বুঝতে পারছি না। এই জায়গা থেকে ও এই পর্যন্ত প্রসারিত হয়েছে। এই যে যতটা প্রসারণ আমার মনে হচ্ছে অ্যাকচুয়ালি হয়েছে, এটাকেই আমরা বলে থাকি আপাত প্রসারণ। আচ্ছা, এই আপাত প্রসারণটা অ্যারাইজ করলো কেন? এই আপাত প্রসারণটা, এই মনে হওয়াটা অ্যারাইজ করলো কেন? কারণ পাত্রটা প্রসারিত হয়েছিল। পাত্রটা প্রসারিত হয়ে তরলটাকে ডিপ করে দিয়েছিল, ডাউন করে দিয়েছিল বলেই এই ঘটনাটা তৈরি হলো, এই আপাত প্রসারণটা তৈরি হলো। না হলে কি হতো? না হলে যেটা নর্মাল অ্যাকচুয়াল প্রসারণ, প্রকৃত প্রসারণ, সেটাই হতো, যেটা তরলের একান্ত নিজস্ব ধর্ম। তরলের ধর্মটা কি? প্রকৃত যে প্রসারণটা হওয়া সেটাই হবে। বাট পাত্রটার প্রসারণের জন্য এখান থেকে আপাত প্রসারণের একটা কনসেপ্ট তৈরি হয়ে গেল। এই জন্যই বলা হয় আপাত প্রসারণটা পাত্রের প্রসারণের উপর নির্ভর করে, প্রকৃতটা করে না। প্রকৃতটা তো অ্যাকচুয়ালি আগেও হতো, এখনো হবে। আপাতটা হলো কেন? পাত্রটা প্রসারিত হলো বলে। এইবার তাহলে তরলটা অ্যাকচুয়ালি কতটা প্রসারিত হয়েছে দাদা? তরলটা এই জায়গাটায় নেমে গেছিল, সেখান থেকে সে এতটা প্রসারিত হয়েছে। এইটাকে বলে তরলটার প্রকৃত প্রসারণ। যে প্রকৃত প্রসারণটা কিসের কিসের সমষ্টি? যেটা আপাত হচ্ছে সেটা তো আছেই, তার সঙ্গে পাত্রটা যতটা প্রসারিত হয়েছে সেই বিষয়টাও রয়েছে। তুই বলবি তাহলে এই সমীকরণটা দেখে অনেকের মনে হতে পারে দাদা তার মানে তো পাত্রের উপাদানের প্রসারণের উপর প্রকৃত প্রসারণ নির্ভর করে। অ্যাকচুয়ালি তা নয়। প্রকৃত প্রসারণের গাণিতিক ভ্যালুটা দুটো সমষ্টি, তা বলে ওটার উপর নির্ভর করছে তা বলে নয়। আপাত প্রসারণটা অ্যারাইজ করেছে বিকজ অফ পাত্রের প্রসারণ, তাহলে পাত্রের প্রসারণের উপর নির্ভর করে কোনটা অ্যারাইজ করছে? আপাত প্রসারণটা অ্যারাইজ করছে। প্রকৃত প্রসারণ আগেও ছিল, এখনো থাকবে। এটাই হচ্ছে ম্যাথ, আর কিচ্ছু না। তাহলে এই পুরোটা হচ্ছে প্রকৃত প্রসারণ, যেটা আমরা চোখে দেখে বুঝতে পারছি না, বাট অ্যাকচুয়ালি তো এটাই প্রসারিত হয়েছে। এতটা তো তরল নেমে গেছিল ডিউ টু আপাত প্রসারণ, ডিউ টু পাত্রের প্রসারণ। পাত্রের প্রসারণকে মিলিয়ে, আপাত প্রসারণকে মিলিয়ে যতটা মোট প্রসারিত হচ্ছে সেটা হচ্ছে প্রকৃত প্রসারণ। ক্লিয়ার? তাহলে কোনটার মান বেশি? প্রকৃত প্রসারণের মান বেশি। কোনটা পাত্রের উপর নির্ভর করছে? পাত্রের জন্য কে অ্যারাইজ করছে? আপাত প্রসারণ অ্যারাইজ করছে। তাহলে পাত্র যদি ডিফারেন্ট হয়, কোনটা আলাদা আলাদা হবে? আপাত প্রসারণ আলাদা আলাদা হবে। এক একটা পাত্রে এক এক রকম প্রসারণ, তাহলে এক একটা পাত্রের ক্ষেত্রে এক এক জায়গাতে লেভেল নেমে যাবে। তাহলে এক একটা পাত্রের ক্ষেত্রে আপাত প্রসারণ এক এক রকম হবে। গল্প শেষ। এবার আপাত প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত প্রসারণ গুণাঙ্কের রাশিমালা সব তুই ওই ওয়ান শটের মধ্যে পেয়ে যাচ্ছিস। আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে পার্থক্য আমি আশা করবো তোকে যা বলে দিয়েছি তুই এখন সব বুঝে গেছিস। গ্যাসের আয়তন আর চাপ প্রসারণ গুণাঙ্ক কেন? আসলে মেন প্রশ্নটা আসে
যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালাতে সর্বদা 0°C মেনশন করা হয় কেন, আর দুই প্রকারের প্রসারণ গুণাঙ্ক থাকে কেন গ্যাসের। অ্যাকচুয়ালি তুই দেখ, ধর তুই নিয়মরের কোনো একটা কেক দোকান দেখেছিস ধর্মতলার মোড়ে, তুই ধর সেখানে গেছিস এই নিউ ইয়ারের সময়, তুই গিয়ে দেখছিস ওমা প্রচুর ভিড়, আমার মনে হয় আজকে আর কেক খাওয়া হবে না। মিয়মরের দেখবি ভেতরে যারা থাকে তারা এরকম বস্তা বস্তা টাকা প্যাকিং করছে বসে বসে এই সময়টা। আর এই সময় আমার জন্মদিন তো অ্যাকচুয়ালি 1 জানুয়ারি, আমরা ধর কেক কিনতে যেতাম ছোটবেলায়, তখন গিয়ে দেখতাম মিয়মরের লোকগুলো এরকম, তখন তো মন জিনিস ছিল প্রথমে, এরকম একটা ওদের একটা কাউন্টার টাইপের থাকে, ওর ভেতরে পুরো টাকা ভর্তি ভাই। তো যাই হোক, তুই যদি ওইখানে গিয়ে কেক খেতে যাস তোর উপায় কি আছে, যেটা মশাল জ্বালাবি, জ্বালিয়ে সবার পেছনে পেছনে একটু একটু করে আগুন দিয়ে দিবি, সঙ্গে সঙ্গে কি দেখবি উষ্ণতা বাড়লো, উষ্ণতা বাড়লে দেখবি সবাই ছুটতে শুরু করেছে। একই রকম ভাবে তুই যদি গ্যাসের অণুগুলোকেও তাপ দিস, দেখবি গ্যাসের অণুগুলো চারিদিকে ছুটতে শুরু করেছে। যখনই ছুটতে শুরু করবে গ্যাসের দুটো জিনিসের বৃদ্ধি ঘটবে, কি কি? যত সে ছুটবে এদিক ওদিক, তার মানে তার আয়তন বাড়ছে, যত সে ছুটছে তত তার একে অপরের সঙ্গে ধাক্কা লাগছে, ধাক্কা এক একটা, ধর অনেক লোক দৌড়াচ্ছে, এর সাথে ও ধাক্কা, এর সাথে ও ধাক্কা, থাপ্পড় মেরে চারিদিকে চলে যাচ্ছে, এ ধাক্কা মারছে, ওকেও ধাক্কা মারছে, যত ধাক্কা মারছে তত চাপ বৃদ্ধি পাচ্ছে। তাহলে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে যেহেতু আয়তন আর চাপ দুটোই বৃদ্ধি পায়, এই কারণের জন্যই গ্যাসের দুই ধরনের প্রসারণ গুণাঙ্ক দেখতে পাওয়া যায়। আয়তন প্রসারণ গুণাঙ্কের সময় চাপ ধ্রুবক থাকে, চাপ প্রসারণ গুণাঙ্কের সময় আয়তন ধ্রুবক থাকে, গল্প শেষ। এইবার এর সঙ্গে একটা প্রশ্ন দেয়, আমি একটু জাস্ট বিষয়গুলোকে বলে দিই। আমি যদি বলি গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, সেটাকে না গামা পি দিয়ে লেখা হয়, কারণ চাপটা ধ্রুবক থাকে। চাপ প্রসারণ গুণাঙ্ককে লেখা হয় গামা পি দিয়ে। আমি ধর বললাম গামা পি কি হবে দাদা, না গামা পি হবে গ্যাসের আয়তনের যে প্রসারণ সেটা উপরে লিখবো। তবে একটা বিষয় শোন, গ্যাসের ক্ষেত্রে যেহেতু প্রসারণটা হিউজ অ্যামাউন্টে হয়, প্রচুর বেশি প্রসারণ হয়, সেই কারণে আমি যদি একটা নর্মাল একটা আরবিট্রারি টেম্পারেচার থেকে বিষয়টা শুরু করি, জাস্ট একটা ইমাজিনারি টেম্পারেচার থেকে, না ঠিক আছে এই কন্ডিশন থেকে আমি আমার এক্সপেরিমেন্ট শুরু করে দেবো, আমি এই কন্ডিশনে এই টেম্পারেচারে গ্যাসের প্রাথমিক আয়তনটা পাবোই না, আমি ধরতেই পারবো না আয়তন কত আছে, কারণ আয়তন এত হিউজ। আমি তো পারফেক্ট টেম্পারেচারও পাবো না, ওই পারফেক্ট টেম্পারেচার আয়তন কত আমি নিজেই বুঝতে পারবো না, কারণ আয়তনটা কঠিন তরলের মতো অতটা আস্তে আস্তে প্রসারিত হয় না, হিউজ অ্যামাউন্টে প্রসারিত হয়। ওই জন্য আমার পুরো ক্যালকুলেশনটাতে এরর চলে আসবে। সেই জন্যই আমাকে কন্ট্রোলড কন্ডিশনে পরীক্ষাটা করতে হবে। এই জন্য আমাকে গ্যাসের প্রসারণের ক্ষেত্রে প্রাথমিক টেম্পারেচারটাকে 0°C ধরে নিতে হয়। দেখবি এখানটা তারা প্রশ্ন দিয়েছে সর্বদাই 0°C দিয়ে শুরু করা হয় কেন, যাতে আমি আমার ফার্স্ট রিডিংটা, আমি আমার প্রাথমিক আয়তনটাকে আমার কন্ট্রোলে রাখতে পারি, সেইটার রেসপেক্টে আমি যাতে বুঝতে পারি আমি কতটা বাড়িয়েছি, তারপর আমি আয়তনটাকে সেই কন্ট্রোল কন্ডিশন থেকে মেপে দেখবো কতটা বেড়েছে। মানে একটা বিষয় গ্যাসকে যেহেতু ধরা বাঁধা কঠিন, ওই জন্য একটাকে আমি নিজের হাতে কন্ট্রোলে রাখলাম, আরেকটাও বাড়ুক আমি দেখে নেবো কতটা হয়েছে। ব্যাপারটা বুঝতে পারলাম। এই জন্য 0°C ফিক্স করে 0°তে আয়তন V0 নিয়ে শুরু করা হয়, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তাহলে লিখবো কি, ধরো 0°তে আয়তন হচ্ছে V0, সেখান থেকে ধরো আমি T°C অব্দি বৃদ্ধি করেছি, আয়তনটাকে মেপেছি, হয়েছে VT। তাহলে আয়তন বাড়লো কত, VT মাইনাস V0 ডিভাইডেড বাই V0। উষ্ণতা বাড়লো কত, T মাইনাস 0, হয়ে গেল T। তাহলে VT মাইনাস V0 ডিভাইডেড বাই V0 ইন্টু T। আমি আশা করব তোকে আর ডেফিনিশন শেখাতে হবে না, কোনো গ্যাসীয় কোনো, এইটা কিন্তু এইভাবে লিখতে হবে যে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসীয় পদার্থের উষ্ণতা 0° থেকে 1°C পর্যন্ত বৃদ্ধি করলে, কারণ নিচেরটা তো আমাকে একক করতে হবে, একক মানে তো T এর ভ্যালুটা 1, T মানে কি অন্তিম উষ্ণতা। তাহলে কি লিখবো, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0°C থেকে 1°C পর্যন্ত বৃদ্ধি করলে গ্যাসটার প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ ঘটে তাকে সেই গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। চাপের ক্ষেত্রেও পুরো সেম লিখবো, গামা ভি ইকুয়াল টু PT মাইনাস P0 ডিভাইডেড বাই P0, তারপরে T মাইনাস 0 করে দেবো। তাহলে এখানেও সেম ব্যাপার হবে, নিচেরটাকে আমাকে 1 বাই একক করতে হবে। তাহলে আমি কি লিখবো, কোনো একটা গ্যাসীয় পদার্থের অবশ্যই প্রথমে আয়তন ধ্রুবকটাকে মেনশন করব আর ভর ধ্রুবকটাকে মেনশন করব। তাহলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসীয় পদার্থ, সেটা যদি নির্দিষ্ট চাপে থাকে, তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা 0° থেকে 1°C পর্যন্ত বৃদ্ধি করলে তার প্রতি একক চাপে যে পরিমাণ চাপ প্রসারণ ঘটে তাকে সেই গ্যাসীয় পদার্থের চাপ প্রসারণ গুণাঙ্ক বলে। ব্যাস, এগুলো তোদের কাছে ভাই এখন পুরো পাতি জিনিস হয়ে গেছে, এগুলো তোদের বলার কিছু নেই। আশা করতে পারি সবকিছু ক্লিয়ার। তড়িৎ রোধ আর তাপীয় রোধের মধ্যে পার্থক্য একটু আগে তোদেরকে শিখিয়ে দিয়েছি। চার্লসের সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের যদি তোকে কেউ মান নির্ণয় করতে বলে, সেটাও আশা করবো তোরা প্রত্যেকেই প্র্যাকটিস করেছিস। চার্লসের সূত্রটাকে কিরকম করে লেখা যায় বল, VT ইকুয়াল টু V0 প্লাস V0 ইন্টু T বাই 273, একদম
চার্লসের সূত্রের গাণিতিক রূপ এটাই। আর গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটা কেমনি? গামা পি ইকুয়াল টু ভিটি মাইনাস ভি জিরো ডিভাইডেড বাই ভি জিরো ইন্টু টি। এটা এবার আমি দুটোকেই জাস্ট একটুখানি এদিক ওদিক করে এক জায়গাতে নিয়ে আসছি। কিভাবে দেখতো? এটাকে পাশে গুণ কর, তাহলে হয়ে গেল কি ভিটি মাইনাস ভি জিরো ইকুয়াল টু গামা পি ইন্টু ভি জিরো ইন্টু টি। বলো হ্যাঁ। আমি ভি জিরোটাকে এদিকে পাঠাই, তাহলে ভিটি ইকুয়াল টু কি হয়ে গেল বলো? ভি জিরো প্লাস গামা পি ইন্টু ভি জিরো ইন্টু টি। বলো হ্যাঁ। এই যে দুটো ইকুয়েশন আছে না, দুটো ইকুয়েশনকে একটু মন দিয়ে খেয়াল করো তো, মন দিয়ে খেয়াল করো তো। ধরো এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, তুমি লিখবে 1 ও 2 তুলনা করে পাই। ভিটি আছে, ভিটি আছে, ইকুয়াল আছে, ইকুয়াল আছে, ভি জিরো আছে, ভি জিরো আছে, প্লাস আছে, প্লাস আছে, ভি জিরো আছে, ভি জিরো আছে, টি আছে, টি আছে, এখানে কি আছে? গামা পি আছে, এখানে কি আছে? 1/273 আছে। তাহলে গামা পির ভ্যালুটা কত চলে এসছে? 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। আশা করতে পারি চার্লসের সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান তুই বার করতে শিখে গেছিস। নেক্সট, তাপের পরিবহন এবং তড়িৎ পরিবহনের মধ্যে একটি সাদৃশ্য উল্লেখ করো। তড়িৎ পরিবহন হয় বিভবের পার্থক্যের জন্য, মানে কিছুটা একটা পার্থক্য দরকার পড়ে, আর তাপের পরিবহন ঘটে উষ্ণতার পার্থক্যের জন্য, মানে এখানে একটা পার্থক্য দরকার পড়ে। আরেকটা যদি তোকে বলতে বলি, তড়িৎ সর্বদা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়, তাপ সর্বদা উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম লেখো। এই নিচে কমেন্ট করে দাও। কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ওই যে প্রত্যেকটা যে রাশিমালা শিখেছিলাম, কিউ প্রপোর্শনাল টু এটা, কিউ প্রপোর্শনাল টু এটা, কিউ প্রপোর্শনাল টু এটা, ওই যে প্রত্যেকটা ক্ষেত্রফল, বেদ, উষ্ণতার পার্থক্য কিংবা ধর সময়, এগুলোর উপরই তো নির্ভর করে। তোকে যদি প্রশ্ন করতো তাপ পরিবাহিতাঙ্ক কিসের উপর নির্ভর করে, সেটা কিন্তু উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে। তাপ পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, মানে কিউটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সেইটা ওইগুলো। আর যদি বলতো পরিবাহিতাঙ্ক, তাহলে কিন্তু উপাদানের প্রকৃতি হয়ে যেত, সেটা এইগুলোর উপর নয়। ইঞ্জেন হজের পরীক্ষার সাহায্যে প্রমাণ করো বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন। এটা ভীষণ সোজা একটা পরীক্ষা। এখানে কি করা হয়েছিল? বিভিন্ন ধাতু নেওয়া হয়েছিল, নিয়ে দেখানো হয়েছিল বিভিন্ন ধাতুর ক্ষেত্রে তাপ পরিবহন ক্ষমতাটা বিভিন্ন বিভিন্ন হয়। সেই জন্য কি করা হয়েছিল, দেখ এখানে কাঁচ নেওয়া হয়েছে, লোহা নেওয়া হয়েছে, অ্যালুমিনিয়াম, তামা আর রূপো নেওয়া হয়েছে। কাঁচটা একটা ধাতু নয়, প্রত্যেকেই বুঝতে পারছিস, বাকিগুলো একটা ধাতু। প্রত্যেকটার মধ্যে মোমের প্রলেপ লাগানো হয়েছে। ধর একটা রূপোর দণ্ড নেওয়া হয়েছে, পুরোটাকে মোম দিয়ে প্রলেপ করে দেওয়া হয়েছে। লোহা নেওয়া হয়েছে, তামা নেওয়া হয়েছে, পুরোটাকে মোম দিয়ে প্রলেপ করে দেওয়া হয়েছে। নিয়ে এরকম একটা দণ্ডের মধ্যে, এরকম একটা পাত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঢুকিয়ে দিয়ে এই যে এতটা পর্যন্ত এগুলো প্রত্যেকটা তো বেরিয়েছিল, প্রত্যেকটা তো এই পর্যন্ত বেরিয়েছিল, পুরোটাকে জল দিয়ে ভরে দিয়েছে। ভরে সেই জলটাকে তলা দিয়ে উত্তপ্ত করছে, মানে জলটাকে ফুটিয়ে দিচ্ছে। এবার যখনই জলটা ফুটছে, মানে এখন উচ্চ উষ্ণতা সৃষ্টি হচ্ছে। এবার সেখান থেকে নিশ্চয়ই এই যে জায়গাগুলো, এই যে এগুলো বাইরের দিকে বেরিয়ে আছে, সেগুলো নিম্ন উষ্ণতা, তাহলে সেই দিকে তাপটা পরিবাহিত হতে থাকবে। কারণ এই দণ্ডের একটা প্রান্ত ওই ভেতরে আছে, তো তাহলে সেই জায়গাটা উচ্চতর উষ্ণতার মধ্যে পড়ে যাচ্ছে, সেই জায়গাটা টেম্পারেচার বেড়ে যাচ্ছে। তো সেই টেম্পারেচার, উচ্চ টেম্পারেচার থেকে নিম্ন টেম্পারেচারের দিকে তাপটা ধীরে ধীরে ফ্লো করার চেষ্টা করবে দণ্ডের মধ্যে দিয়ে। যখনই ফ্লো করবে, এই যে মোমটা গলতে শুরু করবে। তাহলে যার মোম একই সময়ের জন্য যদি আমরা করি, তাহলে যার মোম সবচেয়ে বেশি গলে যাবে, তার ক্ষেত্রে পরিবহন ক্ষমতাটা সবচেয়ে বেশি। কারণ মোম সবচেয়ে বেশি গলে গেছে, মানে কি তাপটা তত তাড়াতাড়ি করে ফ্লো করেছে। দেখা গেছে রূপোর ক্ষেত্রে মোম একদম এই লেভেল পর্যন্ত গলে গেছে। তারপরে দেখ তামার ক্ষেত্রে, তারপরে দেখ অ্যালুমিনিয়াম, তারপরে দেখ লোহা, আর কাঁচের ক্ষেত্রে একদমই গলেনি। তাহলে এর থেকে প্রমাণ হলো কি বিভিন্ন ধাতুর ক্ষেত্রে তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন। রূপোর ক্ষেত্রে সব থেকে ভালো। তাপ পরিবহনের ক্ষেত্রে স্থিতপূর্ব অবস্থা, স্থিতাবস্থা কি? স্থিতপূর্ব অবস্থা কি? এগুলো খুব বেসিক লেভেল প্রশ্ন। ধর এই যে লেয়ার্স গুলো থাকে কোনো একটা পদার্থের ভেতরে, যে লেয়ার্স গুলো, সেগুলোর মধ্যে যদি তাপের পরিবহন আর শোষণ একসাথে ঘটতে থাকে, তখন সেটাকে স্থিতপূর্ব অবস্থা বলে। আর যদি তাপের শোষণটা না ঘটে, কেবলমাত্র পরিবহন ঘটে, তখন সেটাকে স্থিতাবস্থা বলে। ডেভি নিরাপত্তা বাতি কি জিনিস ভাই? আগেকার দিনে কি হতো, কয়লা খনির ভেতরে বিভিন্ন ধরনের দাহ্য গ্যাস, বিশেষ করে মিথেনটা থাকতো বলে, কেউ ধর কয়লা খনির ভেতরে তো অন্ধকার, তুই ধর মোমবাতি নিয়ে ঢুকেছিস, চারিদিকে মিথেন গ্যাস ভর্তি, ওই মিথেন গ্যাসগুলো আগুনের সংস্পর্শে এসে ব্লাস্ট করতো, ফেটে যেত, এবং তার ফলে প্রচুর শ্রমিকের মৃত্যু হতো। সেই জন্যই বিজ্ঞানী ডেভি তার ডেভি নিরাপত্তা বাতি বানিয়েছিল, কত সালে নিশ্চয়ই মনে রাখিনি। ওই ডেভির নিরাপত্তা বাতি যেটা ছিল, সেটার মধ্যে কি করা হয়েছিল, একটা প্রদীপের লম্ফ না কি বলে, ওই টাইপের একটা ল্যাম্প নেওয়া হয়েছিল, এখানে একটা জ্বলছে দেখ, তার বাইরে থেকে একটা তামার আস্তরণ দিয়ে দেওয়া হয়েছিল, তামার তার জালির একটা আস্তরণ। তার জালির মুখগুলো খুব ছোট ছোট ছিল বলে মিথেন গ্যাসগুলো একটু একটু করে ভেতরে ঢুকতো, কিন্তু ওই বিস্ফোরণ সহকারে বাইরে বেরোতে পারতো। সেই জন্য এই যে এইটা আছে,
এই যে ছোট্ট বাতিটা যেটা জ্বলছে সেই জিনিসটা যদি ব্লাস্ট করে তবে না সেই বিস্ফোরণটা হবে। এটা তো তামা দিয়ে ঘেরা বলে এর ভেতর থেকে গ্যাসটা ঢুকে বিস্ফোরিত হতে পারতো না, এবং যার ফলে আলোটাও পেত এবং খোলা আগুন থাকতো না বলে বিস্ফোরণটা সম্ভব হতো না, যেহেতু তামা দিয়ে ঘেরা বিষয়টা। এই মেশিনারিটাকেই দেবীর নিরাপত্তা বাতি বলা হয়। নাথিং সো স্পেশাল, পরীক্ষাতে খুব একটা আসে না, একটাই জায়গাতে প্রশ্ন দিয়েছিল। রেল লাইনের ফাঁক, গরুর গাড়ির চাকায় বের, লোহার সেতুর এক প্রান্ত রোলের ওপর রাখা, এইসব প্রশ্ন আমি আর করাবো না, এগুলো তোরা সব পারিস, ঠিক আছে? বাট এগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় দিয়ে থাকে বলে তোকে এখানে দিয়ে দিলাম। কাঁচের শিশির মুখে ধাতব শিশি, কাঁচের শিশির মুখে ধাতব শিশি নয় ছিপি হবে। ধাতব ছিপি আটকে গেলে কিভাবে সেটাকে খুলবো? কাঁচের মুখে আটকে গেছে তো, ধাতব ছিপি আটকে গেছে তো, গরম করে দে ভাই ছিপিটাকে গরম করলে ওটা প্রসারিত হবে, খুলে যাবে, গল্প শেষ। সমস্যাটা দেখা যায় এইখানে। বলেছে পিতলের তৈরি বোতলে ইস্পাতের তৈরি একটা ছিপি আটকে গেছে, তাহলে কি করে খুলবে? মাথায় রাখ ভাই, ইস্পাতের তুলনায় পিতল বেশি প্রসারিত হয়। তাহলে তুই চিন্তা করে দেখ, ধর আমি তোকে একটা কন্ডিশন বলছি, ধর একটা পিতল আছে আর এইটা ধর ইস্পাতের তৈরি একটা ছিপি, এইরকম একটা কন্ডিশন হয়েছে, আটকে গেছে। তুই জানিস পিতলের ক্ষেত্রে প্রসারণের পরিমাণটা ইস্পাতের থেকে বেশি হয়। তাহলে তুই যদি সংস্থাটাকে উত্তপ্ত করে দিস তাহলে পিতলটা বেশি প্রসারিত হয়ে যাবে ইস্পাতের তুলনায়। পিতল যদি বেশি প্রসারিত হয়, বোতল যদি বেশি প্রসারিত হয়, তাহলে ছিপিটা তো আরো আটকে যাবে। এইটা বেশি প্রসারিত হচ্ছে, এইটা কম হচ্ছে, তার ফলে ছিপিটা আরো চেপে আটকে যাবে ভাই। কিন্তু যদি ঠান্ডা করি, যার ক্ষেত্রে প্রসারণ বেশি তার ক্ষেত্রে সংকোচনও বেশি, তাহলে ঠান্ডা করলে পিতলের সংকোচনটাও ইস্পাতের থেকে বেশি হবে। তাহলে পিতলটা বেশি পরিমাণে সংকুচিত হবে, ইস্পাতটা কম পরিমাণে সংকুচিত হবে। পিতলটা যেই মাত্র সংকুচিত হয়ে গেল তখন সঙ্গে সঙ্গে কি ঘটনা ঘটবে দেখ। ধর পিতলটা আগে এই লেভেলে ছিল, এখন সংকুচিত হওয়ার পর এই লেভেলে চলে এসেছে, তার ফলে সংকোচন ঘটেছে। এটা আলগা হয়ে গেছে, আলগা হয়ে গেছে, খুলেন খুব তাড়াতাড়ি, গল্প শেষ হয়ে গেল, ঠিক আছে? এতটাও সংকোচন ঘটে না। যাই হোক, 20খানা প্রশ্ন ডান হয়ে গেছে আমাদের। আজকের তাপ থেকে যা যা করানো ছিল আমরা সব করে দিয়েছি, প্রশ্নগুলোকে ভালো করে পড়িস। আমরা আগের দিনে পর্যায় সারণীর যে নোটসটা আর এই তাপের নোটসটা একসাথে আমাদের গ্রুপটার মধ্যে প্রোভাইড করব। আমি কেন করছিলাম না, একের পর এক ছেলে মেয়ে ঢুকেই যাচ্ছিল গ্রুপের মধ্যে, এবং আমি সেই স্টপেজটা লাগাতে পারবো না স্বাভাবিকভাবে, সেই কারণে আমি ওটা দিতে পারিনি। ধর একবার দিয়ে দিলাম, আবার কেউ জয়েন করলো, আবার তাকে দিতে হবে, আবার কেউ জয়েন করলো, আবার তাকে দিতে হবে। আমি ওয়েট করছিলাম যে নেক্সট ভিডিওটার মধ্যে আমি কি বিষয়টা বলবো। শোন, আমাদের দুটো গ্রুপের মধ্যেই মোটামুটি ছেলেমেয়েরা ফুল হয়ে গেছে, মানে গ্রুপের যে ক্যাপাসিটি 1025 ফুল হয়ে গেছে। সেই জন্য আমি যেটা বলছি, আমি আজকে পর্যায় সারণী আর তাপের নোটসটা ওই যে দুখানা গ্রুপের মধ্যে ছেলে মেয়ে প্রায় ফুল হয়ে গেছে সেই দুটো গ্রুপের মধ্যে পাঠাবো। এবার তুই বলবি দাদা আমরা তো গ্রুপের মধ্যে নিয়ে আমরা পাবো কি করে? আমি একটা থার্ড গ্রুপের লিঙ্ক দিচ্ছি, ওই থার্ড গ্রুপের লিঙ্কটার মধ্যে তোরা জয়েন কর। বাট তোরা কবে পাবি? যবে নেক্সট ভিডিওটা যাবে, কিছুদিনের মধ্যে, 1-2 দিনের মধ্যেই চলে আসবে নেক্সট ভিডিওটা যে টপিকের যাবে, সেই দিন তোরা ওই গ্রুপটার মধ্যে পাবি। আমি আশা করছি বোঝাতে পেরেছি, দুটো জিনিস একসাথে পাবি, ঠিক আছে? বা সে আগের টপিকটা পাবি, এই রকম ভাবে যাবে। যদি ওখানেও 1025 ফিল আপ হয়ে যায় খুব তাড়াতাড়ি করে, তাহলে তো অবশ্যই আমি সবকিছু একসাথে পাঠিয়ে দেবো। বাট তোদেরকে আপাতত থার্ড গ্রুপটার মধ্যে জয়েন হতে বলছি। থার্ড গ্রুপটার মধ্যে যারা জয়েন হবে তারা এই নেক্সট ভিডিওর দিনে পর্যায় সারণী আর তাপ দুটো পিডিএফ একসাথে পাবে, ঠিক আছে? বোঝাতে পেরেছি? চলো এইবার বিষয়টা কি, তোমাদেরকে এই প্রশ্নগুলোর সাথে ওয়ান শটটা পড়তে হবে, বাকি তোমরা দেখবে সব প্রশ্ন তোমরা অ্যাটেন্ড করতে পারছো। শুধু অঙ্কগুলোকে একটু মাঝে মধ্যে করে নিও, অঙ্ক যে ফর্মুলা শেখালাম ওগুলো দিয়েই হবে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস। নেক্সট টপিকটা কি দেবো একটুখানি ভালো করে বলিস, আর মিক্সড পেপার সেট কবে থেকে দেবো একটুখানি জানিয়ে দে। দেখা হচ্ছে প্রত্যেকের সাথে খুব তাড়াতাড়ি। জয় ধামাকা।